কারেন্ট সিচুয়েশন সোভিয়েত ইউনিয়নের থেকে যেটা আরম্ভ হলো, ইউক্রেন থেকে যেটা আরম্ভ হলো গত কিছু মাস ধরে, তার দ্য ওয়ার পার্ট অফ ইট সবাই আমরা দেখছিলাম গোড়ার দিকে, আর বিভৎস সিনস। এবং নেটো যাই করে থাকুক, অনেকে বলছে নেটো অনেক কিছু পেছন থেকে করছিল, যাই করে থাকুক, এইরকমভাবে পুটিন, আমি রাশাও বলবো না, বিকজ এটা পুটিন এবং ওর পাশে 4-5 জন ক্রোনিজদের প্ল্যান, এইভাবে একটা দেশকে অ্যাটাক করা হচ্ছে বিভৎস একখানা সিন আজকের জগতে। তার কিন্তু ইকোনমিক ফলাফলটা গোড়ার দিকে আমিও বুঝতে পারিনি, বেশিরভাগ লোকও বুঝতে পারিনি যে কত বড় ইকোনমিক ফলাফলটা হবে। তার প্রথম একটা টের পাওয়া গেল একটা ছোট্ট ব্যাপারে, আমেরিকা যখন স্যাংশনস ইম্পোজ করলো যে রাশিয়ার উপর আমরা যুদ্ধে ডিরেক্টলি যাব না আমেরিকা, কিন্তু আমরা স্যাংশনস, ইকোনমিক স্যাংশনস ইম্পোজ করছি, সেইটা ওয়াজ নট ডান ভেরি ওয়েল বাই আমেরিকা। সেটা বোঝা গেল একটা দিক থেকে, যেই স্যাংশনস আরম্ভ হলো রুবেলের ভ্যালু ঝপঝপ করে পড়ে গেল, মনে হলো যে দ্যাটস হ্যাভিং অ্যান এফেক্ট। কিন্তু একটা ভুল হলো, অয়েল প্রাইস বাড়তে আরম্ভ করলো চচ্চর করে তারপরে, বিকজ বয়কট করছে খানিকটা অয়েল প্রাইস বেড়ে যাওয়াতে রাশিয়া, দ্যাটস অ্যান এক্সপোর্টার অফ অয়েল, পুরোটা এক্সপোর্ট করতে না পারলেও যেটা এক্সপোর্ট করছে এত হাই প্রাইসে এক্সপোর্ট করছিল যে ওদের ফরেন এক্সচেঞ্জ ইনকাম বেড়ে গেল চচ্চর করে। অ্যাজ আ কনসিকুয়েন্স রুবেল আবার স্ট্রেংথেন করে গেল, এটা আমেরিকা অ্যান্টিসিপেট করেনি এই এফেক্ট হবে। সো দ্যাট এফেক্ট ইজ বিং ফেল্ট বাই দ্য ওয়ার্ল্ড। অয়েল প্রাইস বেড়ে গেছে, রাশিয়ার ইনফ্যাক্ট ইকোনমিক স্ট্রেংথ কোয়াইট আ বিট বেড়ে গেল আবার, বিকজ অয়েল প্রাইসটা এতটা বেড়ে গেল। তারপর থেকে যে ইকোনমিক রেসপন্স দেখা যাচ্ছে ভেরি ওয়ারিং ফর দ্য ওয়ার্ল্ড। একটা তো হচ্ছে ফুড গ্রেন এক্সিট করতে পারছে না ইউক্রেন থেকে, আর ইউক্রেন ইজ আ বিগ সাপ্লায়ার হুইট, বিশেষ করে সেটা ব্লকড হয়ে আছে। এবং আরেকটা ব্লকেড হচ্ছে ফার্টিলাইজার, বিশেষ করে আফ্রিকাতে যে ফার্টিলাইজার ইউজ করা হয় ইউক্রেন থেকে অনেকটা আসে, সেসব আটকে গেছে। তার ফলাফল পাওয়া যাবে আরও 1 বছর পরে। ফার্টিলাইজার যদি না আসে, দেয়ার ইজ গোইং টু বি আ গ্রেন শর্টেজ নেক্সট ইয়ার। সো অনেক নিউজ পেপার হেডলাইন্স, ওয়েস্টার্ন নিউজ পেপার ইংল্যান্ডে আমেরিকাতে বেরোচ্ছে যে দিস ক্যান বি আ ডেভাস্টেটিং ইকোনমিক ক্রাইসিস কজড বাই দিস, অ্যান্ড ইট ইজ ট্রু যে ডেঞ্জার্স আর হিউজ। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো তাতে তুমি পরে আসতে চাইবে। ইনফ্লেশন, যেটা এখন ইন্ডিয়াতে দেখছি ইনফ্লেশন বেশ চটচট করে বেড়ে যাচ্ছে, সেটার দোষ অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ নট কজিং ইট। ইনফ্লেশনটা আসছে আউট অফ দিস, যে শর্টেজেস, অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, ফুড শর্টেজেস হচ্ছে, ইনফ্লেশন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এটার একটা বিরাট ফলাফল হবে, তার অনেকটা ডিপেন্ড করবে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করি। আমার কাছে কোভিড-19-এর জন্য একটা ইন্টারেস্টিং এফেক্ট হলো, একটা তো ইমিডিয়েট এফেক্ট আছে যে আমাদের লকডাউন হলো, প্রোডাকশন হলো না, সাপ্লাই চেইনস ইন্টারাপ্টেড হলো। যে আজকের পৃথিবীতে যে কোনো একটা প্রোডাক্ট আমরা যেটা ইউজ করি, একটা গাড়ি কিনছি, গাড়ির বিভিন্ন রকম পার্টস পৃথিবীর চারিদিক থেকে আসছে। একটা পার্ট যদি আটকে যায় বিকজ সেখানে লকডাউন হলো, বন্ধ হয়ে গেল, গাড়ির প্রোডাকশন বন্ধ হয়ে গেল। সো একটা ফ্যাক্টরি বন্ধ হলে গাড়ির প্রোডাকশন এফেক্ট করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য সাপ্লাই চেইন এফেক্ট। সেটা আমরা দেখতে পাচ্ছি কোভিড-19-এর জন্য, লকডাউনের জন্য সাপ্লাই চেইন এফেক্ট হচ্ছে, শর্টেজেস রাইজ করছে বিভিন্ন জায়গায়। আমেরিকাতে অদ্ভুত, মানে বিল্ডিং কনস্ট্রাকশনের হঠাৎ একটা পার্ট আসছে না, বিকজ সেটা আসে একটা দেশ থেকে, সেটা আসছে না, সো তার শর্টেজ। এখন দেখা গেল এই ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক, বাচ্চাদের জন্য শর্টেজ রাইজ করলো, এইগুলো হচ্ছে। তার সঙ্গে আর একটা জিনিস কোভিড-19-এ খুব ইন্টারেস্টিং হয়েছে, এটা তুমি আমিও ফিল করছি, সব লোকে মানুষ ফিল করছে। ডিজিটাল টেকনোলজিক্যাল অ্যাডভান্স যে হচ্ছে, তার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে পৃথিবীতে। ডিজিটাল টেকনোলজিক্যাল অ্যাডভান্স এর জন্য দেয়ার ইজ আ লেবারের প্রবলেম অ্যারাইজ করছে, বিকজ ডিজিটাল টেকনোলজি দিয়ে লেবার রিপ্লেস করছিল। কিন্তু সাধারণত আমরা দেখেছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ও নতুন টেকনোলজি এলে সেটা পারমিয়েট করতে সোসাইটিতে, যে লোকেরা ব্যবহার করতে শিখলো, টেকনোলজি এসে গেছে, লোকেরা শেখেনি, অনেক টাইম লাগে। সেই অনেক টাইম লাগার একটা অ্যাডভান্টেজ আছে যে ইউ লার্ন টু লিভ উইথ দ্য নিউ টেকনোলজি। এবার দেখো কোভিড-19-এর জন্য যেটা হলো গত 2 বছরে, ভাবাও যায়নি ডিজিটাল টেকনোলজি যেটা গত 20 বছর ধরে আছে, জুম ইউজ করা, ওয়েবেক্স ইউজ করা এটসেট্রা, তার যা প্র্যাকটিস পাওয়া হলো এই 2 বছরে। ইকোনমিক্সে একটা শব্দ আছে যেটা অ্যাবস্ট্রাক্ট থিওরি, কেনেথ অ্যারো আমাদের গুরু একেবারে লিখেছিলেন, লার্নিং বাই ডুইং। হাতে করে করতে গেলে অনেক কিছু শেখা যায়। আমরা ডিজিটাল টেকনোলজির যে লার্নিং হয়েছে, আমি তো ভাবি এখন আমি জুমে কমফোর্টেবলি লেকচার দিচ্ছি, মিটিং করছি, স্টুডেন্টদের মিট করছি, প্রফেসরদের বিভিন্ন দেশের মিটিংস করছি, যেটা
1 বছর আগে পর্যন্ত ফাম্বল করতাম কোন বাটন প্রেস করতে হবে, আর যদি এই কোভিড-19 চাপটা না আসতো হয়তো 10 বছর লাগতো আমার এই রকম এক্সপার্টিজ রিচ করতে। সারা পৃথিবীতে লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে এই ডিজিটাল টেকনোলজির অ্যাবসর্পশন হয়েছে অ্যাট গ্রেট স্পিড। দিস ইজ চেঞ্জিং দ্য নেচার অফ ইন্টারাকশন ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে তার অনেক অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। আমার কীরকম ধারণা যে ইন্ডিয়া ডাজ আ লট অফ অফশোরিং ওয়ার্ক, আমেরিকা থেকে কাজ আসছে, সেইগুলো অ্যাকচুয়ালি আরও বেশি আসতে আরম্ভ করবে, বিকজ আমেরিকানসরাও শিখে গেছে যে জুম ব্যবহার করে, ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কীভাবে ইউজ করা হয়। কিন্তু এই নিউ টেকনোলজি থেকে যা স্ট্রেনস হয় সেই স্ট্রেনসগুলো এখন আমরা ফিল করছি খুব তত্তর করে, এবং তার প্রভাব অনেক দিন থাকবে। ডিপেন্ড করবে আমরা আবার পলিসিস কীভাবে ইউজ করব টু ট্যাকল দিস, তার উপরে অনেক কিছুই নির্ভর করবে। এবং আমার আরেকটি ধারণা, দে উইল বি নিউ উইনার্স অ্যান্ড নিউ লুজার্স। কিছু কিছু দেশ যেগুলো এগিয়ে যাচ্ছিল ইন দ্য কনভেনশনাল টেকনোলজি, অ্যাডাপ্ট না করতে পারলে তারা স্টাম্বল করে থেমে যাবে। আর কিছু কিছু ইকোনমি যেটা এখন এই নতুন টেকনোলজিকে ব্যবহার করতে শিখবে তাড়াতাড়ি, তারা হুড়ুর করে এগিয়ে যাবে। সো দে উইল বি নিউ উইনার্স অ্যান্ড লুজার্স ওভার দ্য নেক্সট 10 years 15 years, আমরা শীঘ্রই দেখতে পাবো। হেলথ কেয়ার আমেরিকাতে ইজ ভেরি পুয়ার। ইফ ইউ হ্যাভ আ রেগুলার জব হেলথ কেয়ার পাচ্ছ, ইফ ইউ আর ভেরি ওয়েলথি খুব হেলথ কেয়ার নিচ্ছ, কিন্তু লোকেরা যারা নিজেরা সেলফ এমপ্লয়েড তাদের জন্য হেলথ কেয়ার, ইট ইজ ট্রু, ইজ পুয়ার। কিন্তু ইউরোপে দ্যাট ইজ নট দ্য কেস। হেলথ কেয়ার ইজ ভেরি ভেরি গুড। কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে দ্য কাভারেজ ইজ এক্সেলেন্ট। তফাৎটা কেন এত হলো? বিশেষ করে তুমি যদি আফ্রিকার সঙ্গে দেখো, আফ্রিকাতে মাচ ফিউয়ার ডেথ পার 1000 পপুলেশন কারেক্ট করে যদি দেখো কম্পেয়ার টু ইউরোপ। ইট ইজ নট মাই ডিসিপ্লিন, এপিডেমিওলজি অ্যান্ড হেলথ, কিন্তু আমার নিজের একটা ধারণা, দিস ইজ মোর টু ডু উইথ দ্য হিস্ট্রি অফ হেলথ ইন দ্য রিজন। ট্রপিক্সে যেসব ডিজিজ পাস্টে হয়েছে হয়তো তার থেকে একটা ইমিউনিটি গ্রেটার, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু বিলিভ যে আফ্রিকাতে যেখানে ভ্যাকসিনেশন এত কম হয়েছে, হেলথ কেয়ার মানে যতই খারাপ হোক না কেন, ইউরোপিয়ান কান্ট্রিজ, ইভেন ইউনাইটেড স্টেটস, হেলথ কেয়ার ইজ মাচ বেটার দ্যান আফ্রিকার কান্ট্রিজে যা। এই তফাৎটা কান্ট বি, বিকজ দিস ইজ আ মিথ। এটা দের ইজ সামথিং ইন এপিডেমিওলজি ইন হেলথ যেটা আমরা এখনও পুরো বুঝি না, বিকজ ইটস নট 1 or 2 countries ইন আফ্রিকা। দ্য এন্টায়ার ট্রপিক্যাল বেল্ট যদি পৃথিবীতে দেখো, ল্যাটিন আমেরিকাটা ছেড়ে দিতে হবে, ল্যাটিন আমেরিকা হ্যাজ ডান ভেরি ব্যাডলি। আফ্রিকা, এশিয়া, সাউথ ইস্ট এশিয়া পুরো বেল্টটা ভালো করেছে। আমরা অনেকে নিজেরা ক্রেডিট নিই যে আমরা কি চমৎকার চালিয়েছি, দ্যাট ইজ নট দ্য কেস। আমার কিরকম ধারণা, দের আর ডিপার হেলথ রিলেটেড রিজনস উইচ আই ডোন্ট হ্যাভ দ্য এক্সপার্টিজ উইচ উইল গেট ডিসকভার্ড লেটার। দেখো, দেশের অর্থনীতি গোটা কতক পলিসি অ্যাকচুয়ালি ঠিক রাইট পলিসিজই অ্যাডপ্টেড হয়েছে, সেটা ডিনাই করব না। যেমন ধরো জিএসটি ইমপ্লিমেন্টেশনে অনেক গলদ ছিল, কিন্তু অ্যাজ অ্যান ওভারঅল পলিসি ইটস দ্য রাইট মুভ টু মেক। তারপরে এই ক্লোজার্স অফ বিগ কর্পোরেশনসের যে নতুন লজ হয়েছে সেগুলো আর গুড, কিন্তু বিরাট বড় বড় মিস্টেক হয়েছে। স্টার্টিং উইথ ডিমনিটাইজেশনের একটা মারাত্মক মিস্টেক। তারপরে অনেক কটা এরকম মিস্টেক, ইনক্লুডিং যেভাবে আমরা প্যান্ডেমিকের সময় লকডাউনটা করা হলো উইদাউট থিঙ্কিং অফ অর্ডিনারি শ্রমিক যারা বিভিন্ন জায়গায়। মার্চে লকডাউন হলো, ইনফ্যাক্ট এপ্রিলে হলে তারা গোড়ার মাইনেটাও পেয়ে যেত, কিছুদিন সুবিধে পেত, সেই সব ডিটেলস কিচ্ছু ভাবা হয়নি। দিস পলিসিজ হ্যাভ টেকেন আ টোল, আর সেটা ডিরেক্ট স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে। তুমি যদি 2016 থেকে ইন্ডিয়ার গ্রোথ রেট দেখো 5 বছর ধরে টিল দ্য ইয়ার 2020, ইচ ইয়ার্স গ্রোথ ইজ লেস দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার্স গ্রোথ রেট। 2016 to 2020 every year's growth rate is less than the previous year's growth rate, যেটা আগে কখনো হয়নি। এত বছর ধরে ধাপে ধাপে গ্রোথ রেট নেমে যাচ্ছে, and that is the result of economic policy mistakes that have taken place in the country. Having said that, ইন্ডিয়ার অনেক ফান্ডামেন্টাল স্ট্রেংথস আছে আমাদের কান্ট্রির, মানে গত 70 বছর ধরে অনেক মিস্টেক্স হয়েছে, আমি একবারও ডিনাই করবো না, দের হ্যাভ বিন পলিসি মিস্টেক্স। বাট ধরো আমাদের হায়ার এডুকেশন ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। কোনো ডেভেলপিং কান্ট্রিতে এই ধরনের হায়ার এডুকেশন ইন্ডিয়াতে যা হয়েছে আর কোথাও দেখা যেত না। সেই সব কারণেই আমাদের অনেক গ্রেট স্ট্রেংথস আছে। ইট ইজ ট্রু যে গত 5 বছর ধরে অনেক মিস্টেক্স হয়েছে পলিসিজে, তার জন্যে দ্য ইকোনমি ইজ সাফারিং। ইনফ্লেশন যে এখন হচ্ছে সেটা আই ডোন্ট থিঙ্ক ইজ আওয়ার ফল্ট, দ্যাটস আ গ্লোবাল ক্রাইসিস কামিং ইন টু ইন্ডিয়া। কিন্তু ইউথ আনএমপ্লয়মেন্ট
ইন্ডিয়াতে এখন ইট ইজ অ্যাট আ লেভেল ভেরি ফিউ কান্ট্রিজ, ইন্ডিয়ার মতো কান্ট্রি স্টেবল ইকোনমিতে এইরকম লেভেল অফ ইউথ আনএমপ্লয়মেন্ট, অ্যাবাউট 25% অফ ইউথ ইজ আনএমপ্লয়েড। আর এটা আমি একটা জিনিস বলবো, লোকেরা ভুল বোঝে, ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ নট ইয়াংস্টার্সের ভেতরে 25% আনএমপ্লয়েড। ইয়াংস্টার্সের ভেতরে যারা চাকরি খুঁজছে, কলেজে নয় চাকরি খুঁজছে, তাদের 25% ইজ আনএমপ্লয়েড। সো দ্যাটস আ ভেরি হাই নাম্বার, অ্যান্ড সেই সাফারিংটা ইকোনমিতে ছড়িয়ে পড়ছে। এই দুটো সেক্টর কিভাবে হ্যান্ডেল করছে কোন দেশ, তার উপরে দ্য উইনার্স অ্যান্ড দ্য নিউ উইনার্স অ্যান্ড দ্য লুজার্স উইল কাম। ভিয়েতনাম যদি এই দুটো সেক্টর ভালোভাবে হ্যান্ডেল করে, এডুকেশন অ্যান্ড হেলথ, ভিয়েতনামের গ্রোথ চটচট করে এগিয়ে যাবে। বাংলাদেশ যদি করে, বাংলাদেশ চটচট করে এগিয়ে যাবে। যে দেশগুলো এইগুলো হ্যান্ডেল করতে পারবে না, দে উইল স্টাম্বল। আমি একটা জিনিস বলি, ইটস স্লাইটলি ডিফারেন্ট ম্যাটার্স। হেলথ, আমার নিজের ধারণা, গ্রস ডোমেস্টিক ন্যাশনাল ইনকাম যেটাকে বলি, গ্রোথ রেট আবার যখন ফিরে আসবে, এখন সারা পৃথিবীতে গ্রোথ রেট খুব স্টাম্বল করছে রাইট নাও, কোনো পার্টিকুলার দেশের দোষ নয়। তো আগে আমরা যেটা বললাম, কোভিড-19, ইউক্রেন ওয়ার, সারা পৃথিবী স্টাম্বল করছে। গ্রোথ রেট আবার যখন পিক আপ করে যাবে, আমার ধারণা দ্য কম্পোনেন্ট অফ দ্য ন্যাশনাল ইনকাম দ্যাট উইল গ্রো দ্য মোস্ট ইজ গোইং টু বি দ্য হেলথ সেক্টর। বিকজ আরও গাড়ি চড়বো, আরও প্লেনে চড়বো, এটা বিয়ন্ড দ্য পয়েন্ট দ্য ওয়ার্ল্ড ক্যান টলারেট দ্যাট, এনভায়রনমেন্টালিও টলারেট করতে পারবে না। বাট উই উইল হ্যাভ বেটার লাইফ, বেটার কোয়ালিটি অফ লাইফ, গ্রেটার হেলথ, এইসবগুলোতে স্কোপ ইজ হিউজ। আর এখনও রিসার্চ করে হেলথে আর বিরাট ড্রামাটিক ইম্প্রুভমেন্টস হতে পারে। আর সেইটা চট করে রোবটরা ওই ফান্ডামেন্টাল রিসার্চ ইন হেলথ করতে পারবে না। দ্যাট উইল বি দ্য হিউম্যান সেক্টর। So that is going to be a growing sector in the world. Countries that invest in that can do very well. Again, I believe India has the potential. Amader higher education was very strong, we can do it, but this is going to be a competitive sector. Education e importance hocche je conventional labor gradually phuriye jabe. Amar nijer calculation hocche aro 5 to 10 years relatively low wage countries like India, Bangladesh, relatively low wage countries, আরও 5-10 বছর এটা খুব একটা ফিল করবে না। রিচ কান্ট্রিজে যেখানে ওয়েজেস বেড়ে গেছে, মেশিনস আর গোয়িং টু টেক ওভার দ্যাট ওয়ার্ক। আমাদের মতো কান্ট্রিতে আরও 5-10 বছর সময় আছে, কিন্তু তারপরে আমরাও ফিল করব মেশিনস এসে যাচ্ছে, ইজ টেকিং ওভার ট্র্যাডিশনাল লেবার। তখন আমাদের কাজ হবে ক্রিয়েটিভ ওয়ার্ক করা, যেটা ঝপ করে মেশিনস উইল নট বি এবল টু টেক ওভার। নিউ আইডিয়াস ক্রিয়েট করা, নতুন ওষুধ তৈরি হচ্ছে, ইভেন নতুন মিউজিক তৈরি হচ্ছে, নতুন আর্ট তৈরি হচ্ছে, এই সবগুলো উইল রিমেন দ্য হিউম্যান টেরেন। সেইগুলো করতে গেলে কিন্তু এডুকেশন হ্যাজ টু বি ডিফারেন্ট কাইন্ড অফ এডুকেশন, মোর ক্রিয়েটিভ এডুকেশন অ্যান্ড আ লট অফ এডুকেশন। ইন্ডিয়া হ্যাজ হিস্টোরিক্যালি, ইন্ডিয়ার ওয়ান বিগ ফেলিয়ার রাইট ফ্রম 1947 ইন্ডিপেন্ডেন্স থেকে, বেসিক লিটারেসি ইন্ডিয়া হ্যাজ ডান ভেরি পুয়ারলি। দো হায়ার এডুকেশনে ভালো করেছি, বেসিক লিটারেসি উইভ ডান ভেরি পুয়ারলি। দেখা যাক আমরা কী করি, অ্যান্ড দিস ইজ দ্য টু সেক্টরস ওয়ের উই হ্যাভ টু পে আ লট অফ অ্যাটেনশন। ইনফ্লেশনটা ছেলেমেয়ের ওই অবধি যাবে না, গ্রোথ ট্রোথ থেমে গেলে হতে পারে, ইউথ আনএমপ্লয়মেন্ট না হ্যান্ডেল করলে তার এফেক্ট হলো 20 বছর পরে হবে, এডুকেশন ভালো না। ইনফ্লেশন আমার ধারণা ইজ আ 2-3 ইয়ার প্রবলেম। কিন্তু 2-3 ইয়ার্স প্রবলেম একটা দেশে যেখানে দারিদ্র আছে, দ্যার আর লটস অফ পুয়ার পিপল, ক্যান বি ডেভাস্টেটিং প্রবলেম। সো আমাদের ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে আই ডোন্ট থিঙ্ক এই প্রবলেমটা ভাবতে হবে, কিন্তু নেক্সট 3-4 ইয়ার্স না হলেও 2-3 ইয়ার্স ভাবতে হবে ইনফ্লেশন নিয়ে। আর এইখানে একটা প্রবলেম আছে যেটা উই শুড পে মাচ মোর অ্যাটেনশন। ইন্ডিয়াতে ইনফ্লেশন একটা অদ্ভুত ইনফ্লেশন হচ্ছে, কনজিউমার ইনফ্লেশন, মানে যেসব জিনিস আমি তুমি কিনি, খাই, দাই, জামা কাপড় পরি, তার ইনফ্লেশন ইন্ডিয়াতে ধরো জাস্ট অ্যাবাউট 8% মতো হচ্ছে, উইচ ইজ হাই। কিন্তু there are other countries যেখানে আরও বেশি হচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে আর একটা ইনফ্লেশন আর প্রচণ্ড বেশি হচ্ছে, হোলসেল প্রাইস ইনফ্লেশন 15% ক্রস করে গেছে। হোলসেল প্রাইস ইনফ্লেশন হচ্ছে একটা দোকানের ইনপুটস কিনছে ওরা, সেই ইনপুটসের প্রাইসটা চটচট করে বেড়ে যাচ্ছে। আমি একটা ফ্যাক্টরি চালাচ্ছি, ফ্যাক্টরির সব ইনপুটসের প্রাইস বেড়ে যাচ্ছে। তার ফলাফল একটা, সেই নিয়ে যথেষ্ট লেখা হচ্ছে না। আমাদের স্মল বিজনেসেস আর সাফারিং অ্যাক্রস দ্য কান্ট্রি বিকজ কনজিউমার প্রাইস ইনফ্লেশন 8%, ইনপুট ইনফ্লেশন ওদের হোলসেল প্রাইস ইনফ্লেশন 15%, প্রফিট ক্র্যাশ করে যাচ্ছে। আর তার জন্য বিগ বিজনেসেস ইন্ডিয়া নিয়ে আমি ভাবি না। They are very wealthy, they can handle this. Small businesses, self-employed people ইন্ডিয়াতে প্রচুর, ছোট ছোট রাস্তার ধারে কাজ করছে, তারা সাফার করছে না বিগ ওয়ে।
এবং আমার ধারণা এই হোলসেল প্রাইস ইনফ্লেশনটা ইজ গোইং টু স্পিল ওভার ইন্টু কনজিউমার প্রাইস ইনফ্লেশন। সো খুব কুইকলি স্টেপস না নেওয়া হলে ইনফ্লেশন ইজ গোইং টু গেট ওয়ার্স। সো যদি 2-3 ইয়ার্সও চলে তারপরে সামনে নেবো, কিন্তু 2-3 ইয়ার্সে সাফারিং ক্যান বি হিউজ। আশা করি যে উই আর পেইং এনাফ অ্যাটেনশন। আমি আজকাল আর অফকোর্স পলিসি ডিরেক্টলি করি না, বাট আই হোপ দ্য পলিসি মেকার্স আর পেইং ডিপ অ্যাটেনশন যে এটাকে 2-3 মাসের ভেতরে রিভার্স করিয়ে দিতে হবে, ইনফ্লেশনটাকে বেশি দিন যাতে না চলে।